রহমান তার সামনে এসে বলে, আমি উপমাকে পছন্দ করি। রিয়াজের কথা শুনে তুর্যের রাগে মুখ লাল হয়ে গেল। সে শান্ত কণ্ঠে বলে, আপনি পাগলের প্রলাপ বকছেন মিস্টার রিয়াজ। রিয়াজুর রহমান হেসে বলে, অবশ্যই। আরুপার পর এই প্রথম কেউ আমার মনে স্থান করে নিয়েছে। প্রলাপ বোকা তো স্বাভাবিক। শি ইজ মাই ওয়াইফ মিস্টার রিয়াজ। আই নো, বাট মনে হয় না তোমাদের সম্পর্কে আর কিছু বাকি আছে। তুর্য হাত মুঠো করে রিয়াজের দিকে এগিয়ে এলো আর বলে, ওর দিকে নজর দিলে আমি আপনার প্রাণ নিয়ে নেব। রিয়াজুর রহমান অট্ট হাসি হেসে বলে, আগে নিজের প্রাণ বাঁচাও তুর্য, তোমাদের জীবন ঝুঁকিতে আছে। স্পেশালি অর্ণিকার। আর মুর্শিদ জুবাইর আমার বন্ধু, ওর কাছ থেকে আমি সব শুনেছি জেনেছি। কিন্তু আদিলের মৃত্যুর রহস্য একটা রহস্য হয়ে রয়ে গেল। তুর্য ভ্রু কুচকে তাকায়। রিয়াজ বলে, আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না, বরং তোমরা কেউই জানো না। আর উপমার জন্য আমি তোমাকে সেই তথ্যটা দিতে চাই। কোন তথ্য? আমি নিশ্চিত নই, তবুও আমার মনে হচ্ছে আরুপার মৃত্যুর সাথে তোমাদের পরিবারের খুন হওয়ার একটা সম্পর্ক আছে। এটা আপনি কিভাবে বুঝলেন? আরুপা আমার প্রথম ভালোবাসা ছিল। আমি একাই ওকে ভালোবেসেছিলাম, আর ও ভালোবাসতো একটা সাধারণ দোকানদারকে। ওর আত্মহত্যার পর তোমাদের বাড়িতে অনেক কিছুই ঘটেছিল, আর তার মধ্যে একটি হলো সেই দোকানদারকে বাসায় এনে মারধর করা। লোকটা তোমাদের বাড়িতেই সবার সামনে নিজের গলায় নিজেই ছুরি চালায়। আর আমার যা মনে হয় এই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডটা সেই দোকানদারের মৃত্যুর জের ধরেই হয়েছিল। আর সেই রাতে সবাই বাড়িতে ছিল। স্বাভাবিকভাবে সবাই বাড়িতে থাকার কথা নয়। জিসান, জিহান ওরা তো ক্যাম্প থেকে ফিরেছিল। তাহলে বোঝা উচিত সেদিন বাড়িতেই কেউ একজন ছিল যে এসব তথ্য বাইরে দিয়েছে। আর তোমাদের বাড়িতে যারা ছিল সবাই মারা গেছে। এটা তোমরা কিভাবে নিশ্চিত হয়েছো? তোমাদের বাড়িতে গুপ্তচর তো এখনো বেঁচে আছে। কে? রহমতুল্লাহ। মানে উনি তো আমাদের বাড়িতে থাকতো না। ইনফ্যাক্ট ওনাকে আমরা আগে কখনো দেখিনি। রহমতুল্লাহকে দেখোনি, কিন্তু রুকনকে তো দেখেছ। রুকন? তুর্য কিছুক্ষণ ভেবে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি দারোয়ান ছিল। রহমতুল্লাহর ছেলে। তুর্য এই কথা শুনে অবাক হলো। রিয়াজ আবারও বললেন, সেদিন তোমাদের বাড়ির সব দারোয়ান নিখোঁজ হয়ে যায়। তাদের সবার পরিবার তাদের খোঁজ নিতে আসে। শুধু রুকনের খোঁজ নিতে কেউ আসেনি। সবাই মনে করতো সে অনাথ, কিন্তু সে এখনো বেঁচে আছে। আর আমি গত দুদিন আগেই এই খবর পেয়েছি। তোমাকেই প্রথম জানালাম। আমার মনে হয় রুকনকে ধরতে পারলে সব ক্লিয়ার হয়ে যাবে। তুর্যের মাথাটা ঘুরছে। সবকিছু গোলক ধাঁধার মতো হয়ে গেছে। রিয়াজ তুর্যের কাঁধে হাত রেখে বললেন, লিসান ইয়াং ম্যান, আমি যা করছি উপমার জন্য। কারণ আমি শিওর আদিল সেই লোকটাকে চিনতো যে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আর তাই আদিলকে মেরে ফেলা হয়েছে। আর আমার ধারণা মতে এবার তাদের টার্গেট আছে আহনাব। লাল রঙের বেনারসি শাড়ি পরে বসে আছে অরুণিকা। আজ প্রথম সে শাড়ি পরেছে। মাউসিয়ার তাকে ইচ্ছে মতো সাজিয়ে দিয়েছে। শতাব্দী হুইল চেয়ারে বসে অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ অরুণিকার নতুন জীবন শুরু হতে যাচ্ছে। তাই উপমাও সব অভিমান ভুলে অরুণিকার জন্যই আজ বাসায় ফিরেছে। সানায়া আর রাহিও অরুণিকার বিশেষ অনুরোধে অরুণিকাকে সঙ্গ দিতে এসেছে। এই 5 জন মেয়ে অতিথি ছাড়া অরুণিকাকে সঙ্গ দেওয়ার জন্য আর কেউ নেই। অরুণিকা বসা থেকে উঠে শতাব্দীর পাশে বসে তার হাতটা ধরে আর বলে, সতু আপু, আমার ভীষণ ভয় করছে। উপমা অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেন ভয় পাচ্ছ রুনিকা? তোমাকে কোথায় আমরা বাইরে বিয়ে দিয়ে দিচ্ছি বলো? শুধু 3 তলা থেকে 2 তলায় শিফট হবে। অরুণিকা উপমার কথায় মলিন হাসে। কয়েকদিন ধরে আহনাফ তার উপর খুবই ক্ষিপ্ত। সেদিনের ঘটনার পর থেকে আহনাফ খুব দূরত্ব রাখছে। অরুণিকাকে দেখলেই সে সরে যায়। এখন আহনাফ যে তাকে ক্ষমা করেনি এটা সে নিশ্চিত। কিন্তু ক্ষমা না করেও যে আহনাফ তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে এটা নিয়েই তার ভীতি। সে মনে মনে ভাবছে বিয়ের পর আহনাফের সাথে সে কিভাবে ওঠা বসা করবে। আহনাফ কি এর পর তাকে ক্ষমা করে দিবে? আহনাফ যদি তার কাছে আসতে চায় তাহলে সে কি করবে, কি বলবে, কিভাবে সম্বোধন করবে? আগে তো আহনাফের সাথে ছোটখাটো বিষয় নিয়ে খুনসুটিতে ব্যস্ত থাকতো। এখন আহনাফ যদি তার বর হয়ে যায় তাহলে কি আগের মতোই আহনাফের সাথে ঝগড়া করতে পারবে, নাকি উপমার মতো সব রাগ অভিমানের মনের মধ্যে পুষে রাখতে হবে? রনিকার মনে অনেক প্রশ্ন। এতদিন সে 6 জন পুরুষের কাছে আমানত ছিল, আর এখন সে শুধু আহনাফের আমানত হবে। তাদের সম্পর্কের এত বড় পরিবর্তন অরুণিকার ঠিক কি করা উচিত সে বুঝে উঠতে পারছে না।
এমনকি সে কারো কাছে জিজ্ঞেস করারও সাহস পাচ্ছে না। সানায়া আর রাহির সাথে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ না। মাসিয়াদের সাথেও 4 বছরের দূরত্ব থাকায় সে ঘনিষ্ঠতা অনেক কমে গেছে। এদিকে শতাব্দী কথা বলতে পারে না, আর উপমা আজই এসেছে, তাই অর্ণিকা এত কিছু জিজ্ঞেস করার সুযোগও পায়নি। কিছুক্ষণ পর একজন হুজুর অর্ণিকার কবুল নেওয়ার জন্য ঘরে এলো। অর্ণিকা উপমার হাত শক্ত করে ধরে কেঁদে দিল। অর্ণিকাকে কাঁদতে দেখে সবাই ব্যস্ত হয়ে গেল। রুমের বাইরে তুর্য আর ইমন দাঁড়িয়ে আছে। তারা অরুণিকার কান্নার শব্দ পেয়ে ভেতরে এলো। ইমন বলল, অরুণিকা, কবুল বলার পরই না হয় কান্নাকাটি করো, এখন কাঁদছো কেন? মাউসিয়াত ইমনকে উদ্দেশ্য করে ধমকে সুরে বলে, তুমি মেয়েদের কান্নার কারণ বুঝবে না। ও কাঁদলে কাঁদুক না, তুমি আটকাচ্ছ কেন? ইমন মাউসিয়াতের বকুনি খেয়ে মুখ ভার করে বলে। শুধু দমকাবে? তুর্য বলল, তো বউ তো তাও ধমকাচ্ছে, আর আমার বউ তো মুখে স্কচ টেপ লাগিয়ে বসে আছে, কথা বলছে না, আমার দিকে তাকাচ্ছেও না। আরাফ পেছন থেকে এসে অরুণিকার পাশে বসে। অরুণিকা আরাফের হাত ধরে বলে, ও তো আমার সাথে রাগ করে আছে। কবুল বলার পর যদি আমাকে বকা দেয়, আমাকে যদি মারে, তখন কি তুমি আমাকে প্রোটেক্ট করতে আসবে না? আরাফ ব্যস্ত কণ্ঠে বলে, আহনাফ তোমাকে কেন মারবে ওরু? ছোটবেলা থেকেই তো বকাঝকা করতো, মাঝে মাঝে আমার কান মলে দেয় না বলো? তখন তো আমি তোমার কাছে অভিযোগ নিয়ে যেতাম। এখন বকলে কি তুমি আমাকে আগের মতো প্রোটেক্ট করবে না? আমার পক্ষ নেবে না? তুর্য বলে, টুইঙ্কেল, আমরা সবাই তোমার পক্ষে আছে। আরও যদি তোমাকে কিছু বলে, আমরা ওর নাক ফাটিয়ে দেব। তাহলে তোমরা কেন বারবার বলছো বিয়ের পর আমার সব দায়িত্ব ওর একার? তোমরাই কি আর আমার দায়িত্ব নেবে না? উপমা অরুণিকার কাঁধে হাত রেখে বলে, অরুণিকা শোনো, বিয়ের পর আমি তোমার রকস্টারের সাথেই বাসায় এসেছি। মাউসিয়া তো ঠিক তেমনই ইমনের সাথে আছে, কিন্তু এরপরও আমার বাবা মা আমার কাছ থেকে দূরে সরে যায়নি। এখনও তারা আমার সব বিষয়ে সিদ্ধান্ত নেন, আমাকে প্রোটেক্ট করার জন্য নিজেদের সাথে রেখেছেন। তাহলে বাকিরা কেন তোমার প্রোটেক্ট করার জন্য আসবে না? যখনই তোমার কারোর প্রয়োজন হবে তখনই সবাই ছুটে আসবে। তুমি তো তাদের প্রাণ, তুমি তো এখনও তাদের ছোট্ট অরুণিকাই আছো। অরুণিকা চোখের পানি মুছে বলে, আগে আহনাফকে বলো আমার সাথে সুন্দর করে কথা বলতে। ও তো আমার সাথে কথাই বলে না। ও কথা না বললে আমি কবুল বলবো না। তুর্য বলল, আচ্ছা, আমি ওকে এখানে টেনে আছি, দেখবি এখনই তোমার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে। তুর্য আর ইমন দুজনেই নিচে নামে। নিচে নেমে আহনাফকে সব বলে। ইভান সব শুনে মাথায় হাত দিয়ে বলে, শুরু হয়ে গেল বংশম করা। যাও দুলামিয়া আহনাফ, যাও গিয়ে হবু স্ত্রীকে কবুল করানোর জন্য রাজি করাও, নয়তো তোমার মান সম্মান থাকবে না। আহনাফ বসা থেকে উঠতে উঠতে বলে, পৃথিবীতে আমি মনে হয় প্রথমবার যার বউ তাকে বিয়ের আগেই এমন উদ্ভট শর্ত দিয়েছে। ইমন আহনাফের কাঁধ হাত বুলিয়ে দিতে দিতে বলে। সবই কপাল। আহনাফ উপরে উঠে অরুণিকাকে দেখে চেঁচিয়ে বলে, তুমি কি এখন আমাকে বিয়ে করবে নাকি করবে না? অরুণিকা মুখ ভার করে আরাফের হাত ঝাঁকিয়ে বলে, দেখেছো আরাফ, দেখেছো আমার সাথে কিভাবে কথা বলছে? আরাফ আহনাফকে ইশারায় শান্ত হতে বলে। আরাফ বলল, আহনাফ তুই ওর সাথে সুন্দর করে কথা বল। এখন তো তোরা নতুন জীবনও শুরু করতে যাচ্ছিস, এখন তার পুরনো বিষয় মনে না রাখাই ভালো। আহনাফ উত্তরে মাথা নেড়ে অরুণিকার সামনে এসে দাঁড়িয়ে হালকা হেসে বলে। ওরু, তুমি কি কবুল বলবে না? অরুণিকা মুচকি হেসে মাথা নেড়ে বলে, হ্যাঁ, এখন ঠিক আছে, এখন বলবো কবুল। এরপর অরুণিকা বিয়ের রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর করে। আহনাফ এবার বাঁকা হেসে নিচে নামতে নামতে ভাবে, এবার বুঝবে মজা। এত বছর আমাকে জ্বালিয়ে মেরেছ, এবার সময় আমার হাতে আছে। এখন আমি তোমাকে সবকিছুই সুদে আসলে ফিরিয়ে দেবো, মিসেস আহনাফ। আহনাফ কবুল বলার পর বিয়ের কার্যবিধি সমাপ্ত হলো। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেই অরুণিকাকে আহনাফের ঘরে নিয়ে যাওয়া হবে। আপাতত সে নিজের ঘরেই থাকবে। এদিকে আহনাফের সাথে ছবি তুলতে তুলতে রাত 1টা বেজে গেছে। তবুও অরুণিকার ছবি তোলার শখ মেটেনি, তাই সে নিজের ঘরে বসে একা একা ছবি তুলছে। এদিকে শতাব্দী চোখ পিট পিট করে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা বলল, সতু আপু, আমি তো নিজেকে দেখেই প্রেমে পড়ে যাচ্ছি। আমাকে শাড়িতে অনেক ভালো লাগছে না? শতাব্দী চোখের ইশারায় হ্যাঁ বুঝলো।
অরুণিকা শতাব্দীর হ্যাঁ শুনে আবারও ফোন নিয়ে ছবি ওঠাচ্ছে আর বেরবির করে বলছে। কিন্তু ওই আহনাফের বাচ্চাটা একটু আমার প্রশংসা করেনি। হঠাৎ অরুণিকার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে অপরিচিত নম্বর দেখে সে শতাব্দীর দিকে তাকিয়ে বলে, এত রাতে কে ফোন দিয়েছে বলো তো? হয়তো আমার কলেজ ফ্রেন্ড। ফেসবুকে এঙ্গেজড স্ট্যাটাস বসিয়েছি, তাই হয়তো কল দিয়েছে। অরুণিকা কল ধরতে ওপাশ থেকে কেউ একজন বলে, অরু, বিয়েটা কেন করছো? আমি কতবার তোমাকে বোঝালাম, তবুও তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারোনি? অরুণিকা ভ্রুকুচকে বলে, ইমান, আপনি? হ্যাঁ, আমি। 1 সপ্তাহ সময় ছিল আমাদের হাতে। বাসার কেউ রাজি না হলে আমরা পালিয়ে যেয়ে বিয়ে করতে পারতাম। পরে সবাই এমনিতেই মেনে নিত। কি উল্টাপাল্টা বলছেন? হ্যাঁ, বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, তবুও কেন বারবার আমাকে বিরক্ত করছেন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি সব জানি অরু। প্লিজ, এখনো সময় আছে, তুমি আমার কাছে চলে আসো। হ্যাঁ, আমি এতদিন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু তুমি যখন আমার কাছে চলে আসবে আমি সব ঠিক করে নেব। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম অরু, শুধু বলার সাহস পাইনি। কিন্তু এখন যখন জেনেছি তুমিও আমাকে ভালোবাসো, নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারছি না। অরুণিকা কিছু না বলে ফোন কেটে দিয়ে নম্বরটা ব্লক করে দেয়। এই নিয়ে ইমানের 17টা নাম্বার সে ব্লক করেছে। সে 1 সপ্তাহ ধরে ইমান অরুণিকাকে পালিয়ে আসার জন্য জোরাজুরি করছে, কিন্তু অরুণিকার একটাই উত্তর, সে কোনোভাবে আরবদের সাথে প্রতারণা করতে পারবে না। আরব যেখানে রাজি নেই সেখানে ওর কোনো হ্যাঁ নেই। অরুণিকা ফোন রেখে শতাব্দীর পাশে বসে বলে, সতু আপু, আমার না আজকাল সবকিছুই অবাক লাগছে। আমি ইমানকে পছন্দ করি, এই কথাটা ইমান কিভাবে জানলো বলো তো? ইমান এসব জানার পর থেকে আমাকে একটুও শান্তি দিচ্ছে না, বারবার পালিয়ে আসার জন্য জোর করছে। হয়তো এখন আমি ওকে পছন্দ করি, এটা জানার পর থেকে জোরাজুরি করছে। কিন্তু যা হচ্ছে তাতে আমি খুব অবাক হচ্ছি, কারণ এই বাড়িতে কেউ একজন তো চাইতো আমার আর আহনাফের বিয়ে না হোক। কারণ ইমান জোর করলে আমি পালিয়ে যাওয়াটা স্বাভাবিক, তাই না? কিন্তু আমি পালাচ্ছি না, কারণ আমি আরাফদের কষ্ট দিতে চাই না। আর এটা আরাফরা ভালোভাবেই জানে যে আমি ওদের ধোঁকা দিব না। কিন্তু কে জানে না এটা? মৌ ভাবিও জানে আমি আরাফের কথার অমান্য হই না। ভাবি তো আমাকে ছোটবেলা থেকেই চেনে। আমাকে চেনে না শুধু আরবান মামা, আর আমার ওনাকেই সন্দেহ হচ্ছে। কিন্তু এটা বুঝতে পারছি না উনি কেনই বা ইমানকে এসব বলবে। শতাব্দী অরুণিকাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু পারছে না। অরুণিকা শতাব্দীর হাত ধরে বলে, চিন্তা করো না আপু, আমি পালাবো না। অরুণিকা তার আপন মানুষদের ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, আরাফকে আমি অমন ভালোবাসি না। হয়তো যেই ভালোবাসা তোমার আর তাহমিদের মধ্যে আছে সেই ভালোবাসা আমাদের মধ্যে নেই। কিন্তু আহনাফকে আমি অনেক ভালোবাসি, যেই ভালোবাসায় শুধু বিশ্বাস আছে। আমার আর আহনাফের অনুভূতিহীন ভালোবাসা। চমৎকার না সতু আপু? এদিকে মুর্শিদ জুবায়ের আর রিয়াজুর রহমান মুখোমুখি বসে আছে। মুর্শিদ জুবায়েরের গম্ভীর মুখে বলে, তুই এত কিছু কিভাবে জানলি রিয়াজ? শাহবাজ খান জানিয়েছে ওনাকে নাকি অরুণিকা আর আহনাফের বিয়েতেও নিমন্ত্রণ করা হয়নি, অরুণিকার সাথে দেখা করতে দেওয়া হয়নি। সবাই ভাবছে উনি মির্জা গ্রুপের সাথে মিলিত হয়ে ওই রাতে খুন করিয়েছে, কিন্তু বিষয়টা পুরোটাই উল্টো। খুন করিয়েছে রহমতুল্লাহ, আর রহমতুল্লাহকে সব তথ্য দিয়েছে তার ছেলে রুকন। কিন্তু রহমতুল্লাহর এখানে কি লাভ হলো? এটাই তো বুঝতে পারছি না। তুই বললি রহমতুল্লাহ সেদিন তোর কথায় আমবাগান গিয়েছিল, তার মানে সে আগে থেকেই জানতো তোকে মৈত্রী গ্রুপের কেউ একজন ফোন দেবে। এদের 6 জনের বেঁচে যাওয়া কোনো ভাগ্যের খেলা ছিল না, এটা ওদেরই পরিকল্পনার অংশ ছিল। কিন্তু অরুণিকার বেঁচে যাওয়াটা ওদের ভাবনারও বাইরে ছিল। এখন তোর কথা মতে ওদের 6 জনের ভাষ্য মতে আর উপমা আর তুর্যের বিয়ের দিনের ঘটনা সবকিছু ক্যালকুলেশন করে বুঝলাম ওদের বিয়ে হোক এটা কেউ চায় না। যে ওদের বাঁচিয়ে রেখেছে সেই মূলত চায় না। শতাব্দী নামের ওই মেয়েটির বিয়ের দিন ওদের কিছু লোক পিছু নিয়েছে, তাই তাহমিদ দ্বিতীয়বার শতাব্দীকে নিয়ে ভাবার কোনো সুযোগ পায়নি। তুর্য আর উপমার বিয়ের দিন ওদের উপর হামলা হয়েছিল। ইমন আর মাউসিয়াতের বিয়ের আগে আদিলের খুন হয়েছিল। আবার এখন অরুণিকা আর আহনাফের বিয়ের আগে নতুন কোনো ঝামেলা করার সম্ভাবনা থাকতেও পারে। এর একটা কারণ থাকতে পারে। বিয়ে হলে ওদের সম্পত্তির ভাগ ওদের স্ত্রীদের নামে চলে যাবে। এরপর হুইল অনুসারে ওদের স্ত্রীদের মৃত্যুর পর
তাদের সন্তান না থাকলে এর ভাগ কেউই পাবে না। তাহলে সবকিছু ঘুরে ফিরে সম্পত্তির ভাগে এসেই আটকাচ্ছে। কিন্তু ওরা বেঁচে থাকুক বা মারা যাক, সম্পত্তি এমনিতেও বাইরের কেউ পাবে না। তাহলে মুর্শিদ জুবাইর রিয়াজুর রহমানকে থামিয়ে দিয়ে বলে, পাবে, অরুণিকা পাবে। অরুণিকার কিছু হলে তার স্বামী পাবে। রিয়াজুর রহমান টেবিলের উপর জোরে চাপড় মেরে বলে, দ্যাটস আ গ্রেট ইনফরমেশন। আমি এটাই জানতে চাচ্ছিলাম। অরুণিকা আহনাবকে বিয়ে না করলেই তো তাদের সব কাজ সমাধান হয়ে গেল। আর হয়তো তাই রহমতুল্লাহ আহনাবকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। হ্যাঁ, এটাই তো। তাই রহমতুল্লাহ অরুণিকাকে আহনাফের বিরুদ্ধে অনেক কিছুই বুঝিয়েছিল। তাহলে তারা প্রথমে অরুণিকাকে এই বিয়ে থেকে দূরে সরাতে চেয়েছিল, কাজ হচ্ছিল না, তাই এখন আহনাবকে মারার পরিকল্পনা করছে। এখন আমাদের এদের দুজনের সাহায্যে খুনিকে বের করতে হবে, আর শাহবাজ খান এই কেসে আমাদের সাহায্য করবেন। রিয়াজুর রহমান শাহবাজ খানকে ফোন করতেই তিনি আশ্বস্ত করলেন তিনি এই কেসে সাহায্য করবেন, আর বললেন, মিডিয়া এতদিন মনে করতো আমি মির্জাদের সাথে মিলিত হয়ে খুন করেছি, কিন্তু মির্জাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু ওদের একটা কেসে মূর্তিদের বিরুদ্ধে গিয়ে সাহায্য করছিলাম। এই নিয়ে মূর্তিদের সাথে আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা ছিল মিডিয়ার। আর আমি মিডিয়াকে নিজের নিরাপদ হওয়ার প্রমাণ দিতে আগ্রহী ছিলাম। কিন্তু আমি শুধু আমার ছোট বোনের শেষ চিহ্নটাকেই আগলে রাখতে চেয়েছি। আমি চাই অরুণিকা তার মামার সাথে কথা বলুক, আর তাই আমার ভাগ্নির জন্য আমি আসল খুনিকে সামনে আনার সব চেষ্টা করব। এদিকে অরুণিকা বিকেলে হাঁটতে হাঁটতে লাইব্রেরিতে ঢুকে থমকে গেল। ভ্রু কুচকে বলে ওঠে, আরবান মামা, আপনি এখানে? আরবান তালুকদার মুচকি হেসে বলে, এই তো সময় কাটছিল না, তাই ভাবছি এখানে বসে বই পড়ি। ও আচ্ছা। অরুণিকা খেয়াল করলো আরবান তালুকদার তাকের উপর কিছু একটা লুকিয়ে রেখেছেন। আরবান তালুকদার সামনে থাকা একটা বই নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে যান। অরুণিকা আবার ভেতর ঢুকে, আর সেই জায়গায় হাত দিতে দেখলো একটা চাবি। অরুণিকা চাবিটা নিয়ে ভাবতে লাগলো। এই চাবিটা তো। অরুণিকার কিছু মনে পড়তে সে লাইব্রেরি থেকে বের হয়ে নিজের রুমে চলে এলো। সে সারাদিন বসে বসে শুধু একটা কথাই ভাবছে, আরবান মামা এই চাবিটা কেন খুঁজছিল? এটা তো আহনাফের রুমের চাবি। মূলত লাইব্রেরিতে প্রতিটি রুমের আলাদা চাবি রাখা আছে, আর আহনাফের রুমের চাবির গায়ে একটা চিহ্ন আছে। সেই চিহ্ন দেখে অরুণিকা চিনতে পেরেছে রুমের চাবি। সন্ধ্যায় আরাফের সাথে এই বিষয়ে কথা বলার জন্য তার রুমের কাছাকাছি আসতেই সে শুনল ভেতর থেকে তাহমিদ বলছে, আহনাফকে এখন সাবধানে থাকতে হবে। ওরা চায়নি অরুণিকার সাথে আহনাফের বিয়েটা হোক। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে ওরা আহনাফকে মেরে ফেলার চেষ্টা করবে। অরুণিকা মনে মনে ভাবল, আহনাফকে কেউ মারতে চাইছে, কিন্তু কেন? অরুণিকা আবার সরে আসতেই আরবান তালুকদারের মুখোমুখি হলো। আরবান তালুকদারের চোখে মুখে চিন্তার ছাপ। অরুণিকা তাকে দেখে সৌজন্যমূলক হাসি দিয়ে সরে আসে। পরনে সাদা শাড়ি, খোপায় সাদা বেলি ফুল বাঁধা, আর হাতে এক গুচ্ছ সাদা গোলাপ নিয়ে ইভানের সামনে দাঁড়িয়ে আছে সানায়া। বহুদিন পর আজ সে সাহস নিয়ে তার ভালোবাসার কথা জানানোর জন্য ইভানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এদিকে ইভান এক দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে আছে। সানায়া বলল, তোমার কাছ থেকে দূরে থাকলে আমি ভালো থাকি না। তোমার দেখা পেলে আমার মন শান্ত হয়ে যায়। কিভাবে যেন তুমি আমার মনে জায়গা করে নিয়েছো। তুমি ছাড়া হয়তো আমি অসম্পূর্ণ। তুমি আমার স্বপ্ন, অনেক শখের স্বপ্ন। আমি তোমাকে ভালোবাসি ইভান। ইভান কিছুক্ষণ সানায়ার দিকে এগিয়ে দেওয়া ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর ফুলগুলো হাতে নিয়ে সানায়ার দিকে তাকায়। সানায়ার চোখে আনন্দের হাসি। ইভান এই মুহূর্তটা হারাতে চাইছে না। সে সানায়ার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনে। সানায়া মুগ্ধ দৃষ্টিতে ইভানের দিকে তাকায়। হঠাৎ করেই ইভান সানায়াকে এক ধাক্কায় মাটিতে ফেলে দেয়। সানায়ার পরনে সাদা শাড়িটা সাথে সাথে রাস্তার ধুলোর সাথে মিশে মলিন হয়ে গেল, আর তার চোখেও বিস্ময়ের চিহ্ন ভেসে ওঠে। সানায়া ওঠার আগে ইভান ফুলগুলো সানায়ার মুখের উপর ছুঁড়ে দিয়ে বলে, তোমার মতো মেয়ের আমার মনে কোথাও জায়গা পায় না। এমন মেয়েদেরকে আমার পাশ থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলি, এখন যেমনটা তোমার সাথে হলো। সানায়া এখনো মাটিতে বসে আছে। ইভানের কথা শোনার পর থেকে সে শরীরে আর কোনো শক্তিই পাচ্ছে না। তার গলায় কথা আটকে গেছে।
চোখ দুটো শীতল হয়ে গেছে। ইভান বাঁকা হেসে বলে, তোমাকে রাস্তায় বেশি মানাচ্ছে। ইভান মুখ ঘুরিয়ে সামনে হাঁটতে লাগলো। সানায়া মাটিতে ছড়িয়ে পড়া ফুলগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে উঠে দাঁড়ায়। তারপর কাঁপা কণ্ঠে বলে, ইভান